আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বিগত দিনগুলোতে ডিউ রিটেন হিরোর বেশ কয়েকটা সাবজেক্টের ক্লাস হয়ে গেছে। আজকে হচ্ছে আমার সাথে আপনাদের ম্যাথের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে আমরা জানবো ম্যাট্রিক্স ও নির্ণায়কের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোথা থেকে প্রশ্ন আসতে পারে। এখানে আমি যা দেখাবো তার মধ্যে থাকবে হচ্ছে বিগত সালগুলোতে বিভিন্ন পরীক্ষায় আসা কিছু প্রশ্ন আছে, তার মধ্যে কিছু প্রশ্ন আমি নিয়ে এসেছি এখানে, সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু টপিক। ঠিক আছে? সেই সাথে আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই যে আমার এই একটা ক্লাসে আসলে পুরোপুরিভাবে আপনার রিটেন ফুল কভার করে দেওয়া সম্ভব না। তার মানে হচ্ছে আপনার কিছু ঘাটতি থেকেই যাবে। তো সেই ঘাটতিটা আমি পূরণ করব কিভাবে? সেই ঘাটতিটা পূরণ করব না হচ্ছে বইয়ের মধ্যে যেই অঙ্কগুলা বিগত সালগুলোতে বিভিন্ন বোর্ডে অনেকবার করে আসছে, আপনি সেই সালগুলোতে আসা যে প্রশ্নগুলো সেগুলোকে সলভ করবেন। সেগুলোকে সলভ করলে এবং আমার এগুলো দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। রিটেন এর থেকে বেশি কঠিন কিছু আসবে না, আশা করা যাচ্ছে। ঠিক আছে? তাহলে চলেন আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। আমাদের যে প্রথম প্রশ্নটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এ ম্যাট্রিক্সটা ঠিকভাবে লেখা হয় না এখানে। এ ম্যাট্রিক্সটা হচ্ছে এমন 1 2 3। এ একটা ম্যাট্রিক্স এবং বি এ আরেকটা ম্যাট্রিক্স, বি ইন্টু এ এটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে? 2 4 6 3 6 9 এবং হচ্ছে 1 2 3। এই হচ্ছে ঘটনা। তো বলছে এ একটা ম্যাট্রিক্স এটা, আর বি আর এ ম্যাট্রিক্স এর গুণফল হচ্ছে এইটা। তাহলে বলছে বি ম্যাট্রিক্সটা কোনটা সেটা বের করো। তো এই ধরনের প্রশ্ন যখনই আপনি দেখবেন, প্রথমে আপনার মাথার মধ্যে একটা ম্যাট্রিক্স কল্পনা করতে হবে যে আমার বি ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এমন। এখন কল্পনা আমি কিভাবে করব, সেই কল্পনা করাটা শেখাই। চলেন, এ ম্যাট্রিক্সটা যখন দেখবেন, এ ম্যাট্রিক্সটার আকার কত দেখেন তো। এখানে সারি একটা, কলাম একটা, দুইটা, তিনটা, তার মানে একটা সারি তিনটা কলাম এখানে। তারপর দেখেন বি এ ম্যাট্রিক্স যেটা, সেটাতে সারি কয়টা কলাম কয়টা? তিনটা সারি আছে এবং হচ্ছে তিনটা কলাম আছে। আচ্ছা ভাইয়া, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, আমি বুঝতেছি যে এ আর বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে গুণ করে আমি বি এ ম্যাট্রিক্স পাই, তাই না? বি এ ম্যাট্রিক্সটা পাই। আচ্ছা, তাহলে বি এ ম্যাট্রিক্স পাওয়ার জন্য আমার কি করতে হয়? বি এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। এখন এ ম্যাট্রিক্স পাওয়ার জন্য আমার বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে গুণ দিতে হবে। এখন এ ম্যাট্রিক্সের আকার কত? এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে 1/3। ঠিক আছে, 1 এবং 3, 1/3। তাহলে হচ্ছে 1/3 ম্যাট্রিক্সের সাথে কত ম্যাট্রিক্সকে গুণ দিলে একটা 3/3 ম্যাট্রিক্স পাই? আপনারা সবাই জানেন যে একটা 3/1 ম্যাট্রিক্সের সাথে যদি আমি একটা 1/3 ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলেই আমি একটা 3/3 ম্যাট্রিক্স পাইতে পারি। তার মানে আমি যখন বি এ ম্যাট্রিক্স পাইতে চাবো, আমার এ ম্যাট্রিক্সের মাত্রা যদি এইটা হয়, বি ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই 3/1 হইতে হবে। তাহলে আপনি মনে মনে কিন্তু কল্পনা করতে পারতেছেন যে আপনার যে কাঙ্ক্ষিত বি ম্যাট্রিক্সটা, সেই বি ম্যাট্রিক্সের সারি হবে তিনটা এবং কলাম হবে একটা। তাহলে চলেন আমরা একটা কল্পনাকে আমরা বাস্তবে রূপান্তরিত করি। ধরেন বি ম্যাট্রিক্সের সারি তিনটা, এ বি সি। সারি কয়টা হয়েছে দেখেন তো? তিনটা হয়েছে। আর কলাম কয়টা হয়েছে? একটা হয়েছে। তার মানে এটা হচ্ছে আমার একটা ডামি বি ম্যাট্রিক্স। আপনারা কি আমার কথাটা ধরতে পারছেন? এরকম প্রশ্ন থাকলে এইভাবে ফার্স্ট একটু বুঝে নেবেন যে আসলে কি। তাহলে এখন দেখেন, ডামি বি ম্যাট্রিক্স যদি এটা হয়, বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে গুণ দিতে হবে না? তাহলে বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে যদি গুণ দেই, তাহলে আমার বি ম্যাট্রিক্সটা কত ছিল? এ বি সি। আর এ ম্যাট্রিক্সটা কত ছিল? 1 2 3। এবার এই দুটারে গুণ দেন। এই দুটারে গুণ দিলে আমি কি পাচ্ছি দেখেন তো? এই দুটারে গুণ দিলে আমি পাচ্ছি, প্রথম কলাম পাচ্ছি এ বি সি, দ্বিতীয় কলাম পাচ্ছি 2 দিয়ে যখন গুণ দিব 2a 2b 2c, এবং তৃতীয় কলামটা আমি 3 দিয়ে যখন গুণ দিব তখন পাচ্ছি 3a 3b 3c। আচ্ছা, তাহলে দেখেন আমার যদি এ ম্যাট্রিক্স এটা হয় এবং বি ম্যাট্রিক্সটা এরকম হয়, তাহলে বি এ ম্যাট্রিক্সটা আসার কথা এইরকম। আচ্ছা, তো এটা তো আমি কিরকম বি এ ম্যাট্রিক্সটা, আমার কল্পনা অনুসারে বি ম্যাট্রিক্স যদি এটা হয়, তাহলে বি এ ম্যাট্রিক্স এটা হয়। তো এখন বাস্তবে বি এ ম্যাট্রিক্সটা তো আমাকে দেওয়া, বাস্তবে বি এ ম্যাট্রিক্সটা কত বলেন তো? বি এ ম্যাট্রিক্স হচ্ছে 2 4 6 3 6 9 আর 1 2 3। 2 4 6 3 6 9 আর হচ্ছে 1 2 3। এটা হচ্ছে আমার বাস্তবে আছে। ঠিক আছে? তো বাস্তবে যদি এটা থাকে, এখন দেখেন তো ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা কি বলতে পারি? এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যেহেতু ইকুয়াল, তার মানে এই অনুরূপ ভুক্তিগুলো ইকুয়াল পরস্পর, তাই না? তার মানে এ ইকুয়াল টু কত হবে? 2 হবে। তার মানে বি ইকুয়াল টু কত হবে? 3 হবে। সি ইকুয়াল টু কত হবে ভাইয়া? 1 হবে। কেমন? তাহলে এ বি সি এর মান যদি জানেন, প্রত্যেকটা জিনিসের ভ্যালু আপনি বের করে ফেলতে পারবেন না? প্রত্যেকটা জিনিসের ভ্যালু আপনি জানেন। তাহলে আপনার কাঙ্ক্ষিত যে বি ম্যাট্রিক্স, সেই বি ম্যাট্রিক্সটা কত? বি ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি সি।
তাহলে খেয়াল করেন তো আপনার এ ম্যাট্রিক্সটা কত, এর মান কত, এর মানটা হচ্ছে 2, বি এর মান কত, বি এর মানটা হচ্ছে 3, সি এর মানটা কত 1। তাহলে এইটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে বি ম্যাট্রিক্স সেটা। ঠিক আছে, আশা করব আপনারা সবাই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে করলাম। আরেকবার ভাই রিক্যাপ করে দিচ্ছি, আমার এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো। খুব ইজি, আমি ফার্স্টে বি ম্যাট্রিক্সটা কেমন সেটা কল্পনা করে নিই। বি ম্যাট্রিক্সটা কেমন হবে সেটা আমি দেখি, এখান থেকে ম্যাথমেটিক্যালি চিন্তা করি যে আমার বি এ ম্যাট্রিক্সটা যদি 3/3 ম্যাট্রিক্স হয় আর এ ম্যাট্রিক্সটা যদি হচ্ছে আপনার 1/3 ম্যাট্রিক্স হয়, তাহলে বি ম্যাট্রিক্সটা অবশ্যই আমার 3/1 ম্যাট্রিক্স হতে হবে। তো 3/1 ম্যাট্রিক্স একটা আমি কল্পনা করে নিছি, তো এই হচ্ছে 3/1 ম্যাট্রিক্স। তাহলে এই বি ম্যাট্রিক্সের সাথে এই এ ম্যাট্রিক্সকে গুণ দিলে আমি তো বি এ ম্যাট্রিক্স পাবো। তো বি এ ম্যাট্রিক্স এটা, আবার আমাকে বি এ ম্যাট্রিক্স দেওয়া আছে এটা, তখন ম্যাট্রিক্স দুটো সমতা করলাম, আমি সমতা করলে এ এর মান পেলাম 2, বি এর মান পেলাম 3, সি এর মান পেলাম 1। আর আমার বি ম্যাট্রিক্সের মধ্যে তো আছে এবিসি, তাহলে বি ম্যাট্রিক্সের মধ্যে এবিসি এর মান বসায় দেন 2 3 1, শেষ। এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা কিন্তু সাফল্যের সাথে প্রথম ম্যাথটা শেষ করলাম। এবার আমরা আসেন দ্বিতীয় ম্যাথটা করি। ঠিক আছে, আমার টাইপিস্ট অনেকগুলো ভুল করে রাখছে, যেটা আমি বুঝতে পারতেছি এখন অঙ্ক করার সময়। এই যে দেখেন এখানে হয়তো বা a মাইনাস বি, এখানে বি মাইনাস সি, সি মাইনাস এ হবে। আচ্ছা যাই হোক, তো আপনাকে এরকম প্রশ্ন দিতে পারে ডিটারমিনেন্ট থেকে, বলতে পারে যে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তো এই টাইপের প্রমাণ আমরা কিভাবে করব নির্ণায়ক থেকে? ঠিক আছে, খুবই ইজি। প্রথমে তাকাবেন a মাইনাস বি এখান থেকে কিভাবে আনা সম্ভব। এই যে দেখেন এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। তো আপনি যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ করেন তাহলে তো a মাইনাস বি পাবেন, আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে যদি বিয়োগ করেন তাহলে তো বি মাইনাস সি পাবেন, তাই না? তাহলে আপনার a মাইনাস বি আর বি মাইনাস সি কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা অঙ্কটা শুরু করি। এইটাকে আপনার এটা বানাইতে বলতে, হ্যাঁ। এখন ভালো কথা হচ্ছে এটা কিন্তু ম্যাট্রিক্স আকার দেওয়া আছে, এটা কিন্তু নির্ণায়ক হবে। নির্ণায়কের মান এটা, যে কোনো নির্ণায়কের মান থাকে, ম্যাট্রিক্সের কখনো কি থাকে না, মান থাকে না। তাহলে এটা নির্ণায়ক বানাই আমরা। নির্ণায়ক মানে হচ্ছে খালি দুইটা দাগ। ঠিক আছে, তাহলে 1a a স্কোয়ার, 1b b স্কোয়ার, 1c c স্কোয়ার, এই হচ্ছে ঘটনা। এখন আমি কি করব, আপনাকে কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি যে আমি হচ্ছে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারিকে বিয়োগ করব, বিয়োগ করে আমি a মাইনাস বি পাই, তারপর বিয়োগ করে আমি বি মাইনাস সি পাই, তাই না? এই জন্য আমি বিয়োগ করব, মুখস্থ বিয়োগ করতেছি না। তাহলে হচ্ছে 1 নম্বর রো থেকে 2 নম্বর রোকে বিয়োগ করলে 1 থেকে 1 গেলে 0, তারপরে a মাইনাস বি, তারপরে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে 1 নম্বর রো থেকে 2 নম্বর রোকে বিয়োগ করলাম। তো এখানে আমরা সাইড নোট দিব যে আপনার R1 থেকে R2 কে আমি বিয়োগ করছি, বিয়োগ করে আমি কোথায় বসাইছি, 1 নম্বর রো এর জায়গায় বসাইছি। এটা হচ্ছে আমার সাইড নোট, যে 1 নম্বর রো থেকে 2 নম্বর রোকে বিয়োগ করে 1 নম্বর রো এর জায়গায় বসাই দিছি। ঠিক আছে, সেম ভাবে আমার আবার কি বি মাইনাস সি, সি মাইনাস এগুলো লাগবে না। তো এখন দেখেন বি মাইনাস সি পাওয়ার উপায় কি, 2 নম্বর রো থেকে 3 নম্বর রোকে যদি বিয়োগ করি বি মাইনাস সি পাবো, তাহলে 1 বিয়োগ 1 কত হবে, 0। তারপর হচ্ছে বি মাইনাস সি, তারপর হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখেন আপনি 2 নম্বর রোতে কি করলেন, 2 নম্বর রোকে কাকে বসাইছেন, বসাইছেন হচ্ছে 2 নম্বর থেকে 3 নম্বর রোকে বিয়োগ করে 2 নম্বর রো এর জায়গায় বসাইছে। এই সাইড নোটগুলো অবশ্যই দিবেন। আর 3 নম্বরকে আমি কিছু করতেছি না, 1c c স্কয়ার রেখে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে ভাই আমরা কি পাই, আসেন আমরা একটু দেখি কি পাই। এখান থেকে আমরা যদি নির্ণয় করে দেই তাহলে আমরা কি পাবো, দেখেন এই 1 এর জন্য শুধু নির্ণায়ক হবে, এই দুইটা শূন্যর জন্য কিন্তু কিছু আসবে না। তাহলে 1 এর জন্য যখন করব 1 থাকবে সামনে, আর হচ্ছে আপনার কি থাকলো a মাইনাস বি, বি মাইনাস সি। কারণ কি 1 এর জন্য যখন করব 1 এর সারি বাদ কলাম বাদ, বাকি থাকলো এরা, এদেরকে নিয়ে আসেন বি মাইনাস সি, তারপর হচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, a মাইনাস বি, বি মাইনাস সি, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে কি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। কেমন? আচ্ছা, তারপরে ভাই আমরা কি করব, দেখেন আপনি যদি প্রথম সারি আর দ্বিতীয় সারিকে চিন্তা করেন, প্রথম সারি থেকে কে কমন যায়, a মাইনাস বি কমন যায়, তাহলে a মাইনাস বি কে কমন নেন, আর দ্বিতীয় সারি থেকে কারা কমন যায়, বি মাইনাস সি কমন যায়। তাহলে প্রথম সারি থেকে a মাইনাস বি কমন গেলে এখানে 1, এখানে থাকলো একটা a প্লাস বি, তারপরে এখান থেকে বি মাইনাস সি কমন গেলে একটা থাকলো 1, এখানে থাকলো বি প্লাস সি। কেমন? এই হচ্ছে ঘটনা। তাহলে এর পরের লাইনটা ভাই কি হবে, জাস্ট নর্মাল হবে পরের লাইনটা, a মাইনাস বি, বি মাইনাস সি, আর এটাকে আপনি নির্ণয় করে দেন। ঠিক আছে, এটাকে আপনি নির্ণয় করে দেন ডিরেক্ট। তো নির্ণয় করে দিলে এটা কেমন হবে, বি প্লাস সি দিয়ে এটার সাথে গুণ হবে, বি প্লাস সি মাইনাস
এখানে দেখেন একের সাথে এ প্লাস বি গুণ হবে, তার মানে মাইনাস এ মাইনাস বি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ভাইয়া, এখান থেকে পাচ্ছি এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে কি আছে ভাই দেখেন এই বি আর বি কাটা গেল, তাহলে থাকলো হচ্ছে সি মাইনাস এ। তাহলে আপনার এই অঙ্কটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই অঙ্কটা থেকে আমরা কি পাইলাম, এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আশা করি সবাই বুঝতে পারছেন। জিনিসগুলো হচ্ছে খুবই নর্মাল, খুবই স্বাভাবিকভাবে করবেন, এগুলো খুব নর্মাল নর্মাল অঙ্ক, এবং বইয়ের মধ্যে যখন ঘাটবেন দেখবেন এই অঙ্কটা বিগত সালগুলোতে বোর্ড পরীক্ষার প্রশ্নে আসছে, ঠিক আছে। আমি হচ্ছে ম্যাথের প্রশ্নগুলো ঘেটে রিটেনে কোনগুলো আসে যখন দেখতে গেছি, দেখছি ম্যাক্সিমামই হচ্ছে বিগত সালে কোনো না কোনো রিটেন পরীক্ষায় আসছে বা কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসছে। তো এইভাবে একটু চিন্তা করে পড়তে হবে, তাহলে পড়ালেখা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনি বুঝবেন যে কোথা থেকে প্রশ্ন আসে। যাই হোক, ঠিক আছে, এটাও গেল। এবার আমরা পরের প্রশ্নটা দেখি, একটু কঠিন, একটু কঠিন, এটা মানে কেতাব স্যারের বইতে দেওয়া আছে। তো দেখেন আপনাকে কি বলেছে, আপনাকে বলছে যদি এ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হয় এবং এ স্কোয়ার ইকুয়াল টু যদি এই ম্যাট্রিক্স হয়, তাহলে থিটার মান কত সেটা জানতে চাইছে। থিটা কোথায়, এই যে থিটা এখানে। আচ্ছা, তাহলে এখন দেখেন এ স্কোয়ার জানা আছে আর এ জানা আছে, তাহলে আমাকে বলছে এ যদি এত হয় আর এ স্কোয়ার যদি এত হয় থিটার মান বের করো। তার মানে এইটার সাথে এইটার একটা সম্পর্ক বানাইতে হবে, তাইলে না থিটা আসবে। এখন এইটা আছে এ স্কোয়ার, এটা আছে এ, তাহলে এখান থেকে আমি এ স্কোয়ার বানাই, তাহলে তো সম্পর্ক হয়ে যায়। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত, এ ইন্টু এ। তাহলে এই এর দুইটাকে গুণ করি আমরা, কস থিটা মাইনাস সাইন থিটা, একবার এ লিখলাম, তারপর হচ্ছে সাইন থিটা কস থিটা, এ ইন্টু এ করবো না, তাহলে আরেকবার এ লিখবো। হ্যাঁ, তাহলে কত আসবে, কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা। তো আপনারা যারা আসলে গুণ নিয়ে মাঝে মধ্যে সমস্যায় পড়েন তাদের জন্য আমি গুণটাকে একটু সহজ করে দিই। এরকম যখন গুণ হবে, ঠিক আছে, এরকম যখন গুণ করতে হবে দুইটা রাশিকে পরস্পর, সেটা 3/3 হোক, 4/4 হোক, 2/2 হোক, যাই হোক না কেন, আপনি প্রথমে করবেন কি, এই যে এই পাশে যেটা আছে তার প্রথম কলাম ধরবেন। এই কলাম ধরে কলামটারে পেন্সিল দিয়ে এসে এখানে মনে মনে লিখবেন যাতে ভুল না হয়। এই যে দেখেন কলামটাকে যদি এটার উপর সহায় দিই, তাহলে কস থিটা আসবে এটার উপর আর সাইন থিটা আসবে এটার উপর, তাই না? আচ্ছা, এটা আমি মনে মনে লিখতে বলছি, ঠিক আছে। তাহলে এখন এটা যদি হয়, প্রথম কলাম দিয়ে যখন গুণ করতেছি তখন কি আসবে দেখেন, এই কস থিটা দিয়ে এটা গুণ হবে, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা। কেমন, প্রথম কলাম থেকে প্রথম কলাম দিয়ে যখন গুণ দিব আমি প্রথম কলাম পাবো। আচ্ছা, তারপরে এই কস থিটা দিয়ে এই সাইন থিটাকে গুণ দিবেন, তাহলে কস থিটা ইন্টু সাইন থিটা, তারপর হচ্ছে প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে। তাহলে আমার প্রথম কলামের কাজ শেষ, চলেন মুছে দেই। এবার আমরা দ্বিতীয় কলামকে নিব, দ্বিতীয় কলামকে আইনা সেম আগের কাহিনী, এটাকে আইনা এটার উপর সহায় দেন। দ্বিতীয় কলামে এখানে কি আছে, মাইনাস সাইন থিটা, আর এখানে আছে হচ্ছে কস থিটা। এভাবে করলে অঙ্কটা ইজিলি করা যায়, মাথায় খুব বেশি প্যারা নিতে হয় না। তাহলে হচ্ছে মাইনাস সাইন থিটা আছে উপরে, তাহলে মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা মানে কত, মাইনাস সাইন থিটা কস থিটা, তারপর হচ্ছে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটাও হচ্ছে মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা। কেমন, তাহলে এটা মাঝে মধ্যে একটু মোটা হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই। তারপরে দেখেন এইটা দিয়ে আবার দ্বিতীয় সারিকে গুণ করবো, দ্বিতীয় সারিকে গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে এটা কি আসতেছে প্লাস কজ স্কোয়ার থিটা, প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ফাইনাল লাইনটা ভাইয়া অন্য একটা কালার দিয়ে লিখি, তাহলে এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে আসতেছে 2 সাইন থিটা কস থিটা, তারপরে ওইখানে কি আসতেছে মাইনাস 2 সাইন থিটা কস থিটা, আর এখানে কি আসতেছে দেখেন, এখানেও আসতেছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই হচ্ছে ঘটনা। এখন দেখেন এ স্কোয়ার মানে আমি পাইলাম এইটা, কিন্তু এ স্কোয়ার মানে আমাকে দেওয়া ছিল এটা, তাই না? এ স্কোয়ার মানে আমি বের করলাম এটা, কিন্তু এ স্কোয়ারের একটা ভ্যালু আমাকে দেওয়া আছে, বা এ স্কোয়ারের একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে। তাহলে এ স্কোয়ারের ওই ম্যাট্রিক্সটা অবশ্যই এই ম্যাট্রিক্সটা আমি যেটা বের করলাম এটা সমান হবে। তো এটা সমান যদি হয় তাহলে আমি ইকুয়াল দিয়ে, এই যে দেখেন এখানে হাফ আছে না বাহিরে, হাফ ম্যাট্রিক্সকে কোনো একটা কিছু দিয়ে গুণ দিতে হলে তার প্রত্যেকটা ভুক্তি ওটা দিয়ে গুণ হয়, তাহলে হাফকে ভিতরে দিয়ে দেন, ভিতরে দিলে হাফ ইন্টু 1 মানে কত, হাফ হয়ে যাবে, তারপরে দিয়ে -3/2 হবে, এখানে √3/2 হবে, -√3/2 হবে,
তারপরে এটা হচ্ছে √3/2 হবে, তারপরে হচ্ছে এটা হচ্ছে হাফ হবে। আশা করি বুঝাইতে পারছি। দেখেন এখানে কি করলাম, এ স্কোয়ার মানে আমি পেয়েছি এইটা, আবার এ স্কোয়ার মানে আমাকে দেওয়া আছে এটা, তার মানে হচ্ছে অবশ্যই এইটা আর এটা সমান হবে, তাই এটাকে আর এটাকে আমি সমান লিখলাম। এখন আবার ম্যাট্রিক্সের সমতায় আসেন। ম্যাট্রিক্সের সমতা কি বলে, দুইটা ম্যাট্রিক্স যখন পরস্পর সমান হয় অনুরূপ ভুক্তিগুলা পরস্পর সমান হয় তাদের। হ্যাঁ, তাহলে এখন মনে করেন আমার তো শুধু থিটার মান দরকার, আমার সবাইকে দরকার নেই, তাহলে এইটা ইকুয়াল টু আমি কি বলতে পারি, এইটা বলতে পারি। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ বলতে পারি। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা না, যেহেতু অনুরূপ ভুক্তিগুলো সমান। আবার এইখান থেকে আপনি সাইন টু থিটা সূত্রে ফেলতে পারেন, সাইন টু থিটা ইকুয়াল টু √3/2, এটাও সমান বলতে পারেন। আবার এখান থেকে সাইন টু থিটা ইকুয়াল টু √3/2, এটাও বলতে পারেন। আবার cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ, এটাও বলতে পারেন। যেটা খুশি একটা নিলেই হবে, তো আমি প্রথমটা নিলাম, আমার জন্য ইজি। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি, cos 2 থিটার সূত্র। এটা কিসের সূত্র? cos 2 থিটার সূত্র। cos 2 থিটা ইকুয়াল টু হাফ। cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ, তাই না? cos হচ্ছে 60 ডিগ্রির মান হাফ। এখন আপনাকে বলছি থিটার মানটা বের করো, তো সবসময় মাথায় রাখবেন থিটার মুখ্য মান বলে নাই, থিটার যে কোনো একটা মান বের করো, মানে সাধারণ মান বের করতে বলছে। আর cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয়, cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয়, সেই ক্ষেত্রে থিটার একটা মান আছে। cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয়, এই যে দেখেন cos থিটা মানে এটা 2 থিটা আর কি। cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত হয় জানেন? তাহলে থিটা ইকুয়াল টু হয়, এখানে থিটা কিন্তু 2 থিটা, ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। কেমন? তাহলে এখন দেখেন আপনার 2 থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 2n পাই প্লাস মাইনাস আলফার মানটা কত, π/3। ভাইয়া এই যে 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা আপনি কই থেকে আবিষ্কার করলেন? যারা বিপরীত ত্রিকোণমিতি করছেন তারা জানেন বিপরীত ত্রিকোণমিতি দুইটা পার্ট আছে, 7.1 7.2, এবং 7.2 তে এই ধরনের সাধারণ সমাধান বের করতে আমাদেরকে শেখানো হয়েছে। ঠিক আছে, তো সেখান থেকে এটা পাইছি, মানে একটু মিক্স করে দিচ্ছে ত্রিকোণমিতির সাথে। কেমন? তা আপনার কাছ থেকে তো 2 থিটার ভ্যালু চাই না, আপনার কাছ থেকে থিটার ভ্যালু চাইছে। তাহলে এখান থেকে আমার থিটার ভ্যালুটা কত আসবে ভাই? থিটার ভ্যালুটা আসবে হচ্ছে n পাই 2 দিয়ে ভাগ করে দিলাম প্লাস মাইনাস π/6। এই হচ্ছে ঘটনা। তাহলে আমাকে যদি বলে থিটার মানটা বের করো, আমার থিটার মানটা এইটা আসলো। কিভাবে হয়েছে আশা করি সবাই বুঝছি। প্রথমে আমাকে a দেওয়া ছিল, a স্কয়ার দেওয়া ছিল, বলতে থিটার মান কত, তা আমি a ইনটু a করে a স্কয়ার করছি, a স্কয়ার করে এইটা আর এটার সমান দেখাইছি, এই যে a স্কয়ার করে এইটা আর হচ্ছে এই মানটা সমান দেখাইছি। তারপর আমি ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী এইটা ইকুয়াল টু এটা জানি, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখছি, এখান থেকে ক্যালকুলেশন করে থিটার মানটা বের করে ফেলছি, শেষ। ঠিক আছে, আশা করব সবাই এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলেন এবার আমরা এইটা দেখি। বলছে এ ইনভার্স একটা ম্যাট্রিক্স যদি হয়, তাহলে a স্কয়ার প্লাস 2a এর মান নির্ণয় করো। এখন একটা জিনিস দেখেন, আপনার কাছে a ইনভার্স দেওয়া আছে, a এর একটা ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, কিন্তু আপনার কাছে চাইছে a স্কয়ার প্লাস 2a চাইছে, তাই না? এখন দেখেন a ইনভার্স দেওয়া আছে, এখান থেকে যদি কোনোভাবে a বের করা যায় বা a ম্যাট্রিক্সটা বের করা যায়, তাহলে তো আমি a স্কয়ার প্লাস 2a বের করে ফেলতে পারি ইজিলি, তাই না? এটাই কিন্তু কথা। তাহলে এটা যদি কথা হয়, a ইনভার্স থেকে কিভাবে a ম্যাট্রিক্স পাওয়া সম্ভব? a ইনভার্স ম্যাট্রিক্সকে যদি আপনি আরেকবার ইনভার্স করে দেন, তাইলে কি হয়ে যাবে? মনে করেন শুরুতে একটা 5 ছিল, সেই 5টা আপনি করলেন কি উল্টায় দিলেন, 1/5 করলেন, আবার এটার উল্টায় দিলেন 1/5, তাহলে আবার 5ই ফেরত আসবে না, মানে আগের জিনিসটা ফেরত আসবে। শুরুতে a ছিল, সেটাকে a ইনভার্স করছেন, এই ইনভার্সকে আবার ইনভার্স করে দেন, তাহলে তো আবার a ফেরত আসবে, তাই না? এইটাই বলতে চাচ্ছি ভাইয়া। ঠিক আছে, তাইলে আশা করি আমি কি বুঝাইতে চাইছি সেটা বুঝছেন। এই জন্য আমরা করব কি, এই a ইনভার্সে ইনভার্স করে দিব। ঠিক আছে, তো এখন একটা জিনিস মাথায় রাখবেন, এটা তো একটা 2/2 ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা করা সহজ। তো কখনো কখনো যদি স্যারদের মন খারাপ হয়, আপনাকে একটা 3/3 ম্যাট্রিক্স দিয়ে দিতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি তো ইনভার্স করার প্রসেস জানেনই, সেইভাবে যেভাবে ইনভার্স করতে শিখছেন বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে শিখছেন সেভাবে করবেন। হ্যাঁ, আর এটা যেহেতু ইজি আছে, এটা আমি ইজিলি করে ফেলি, ধরেন এমসিকিউর মতো শর্টকাট দিয়ে করে ফেলতেছি এটা। ঠিক আছে, এটাকে আর লং প্রসেসে যাব না, শর্টকাট দিয়ে করে ফেলবো। তাইলে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটার আমি ইনভার্স করব, এটা হচ্ছে আমার প্ল্যান। তো আমরা কি জানি, একটা 2/2 ম্যাট্রিক্সকে যদি আমার ইনভার্স করতে হয়, এটা খুবই ইজি। ঠিক আছে, এটা শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এই ডি, এই যে দেখেন এটা 2/2 ম্যাট্রিক্স মনে করেন এরকম এ বি সি ডি, তাহলে এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স যদি হয়, এটা ইনভার্স ম্যাট্রিক্স শর্টকাটে কিভাবে করে, ডি আর এ জায়গা বদল করে, আর মাইনাস বি মাইনাস সি হয়, নিচে ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি হয়। ঠিক আছে, আশা করি
একটা ইনভার্স ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স বের করার শর্টকাটটা আপনারা ধরতে পারছেন। তো ভাইয়া আমার যদি রিটেনে আসে আমি কি শর্টকাটে করব? না, লং কাটটা যেভাবে করতে হয় সেভাবে করবেন। আর সেটা তো আপনারা পারেনি, বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সেজন্য আর ভাইয়া দেখাচ্ছি না, ভাইয়া জাস্ট অঙ্কের প্যাটার্নটা ধরাই দিচ্ছি যে হ্যাঁ এই টাইপের প্রশ্ন আসে, এই টাইপের প্রশ্ন এইভাবে সলভ করা যায়। তো যাই হোক আমি আমার মতো করে দিই। তাহলে যে দেখেন ডিআর এ জায়গা বদল করবে, তার মানে হচ্ছে 2/7 আর হচ্ছে 5/7, এই যে জায়গা বদল করলো, আর হচ্ছে -1/7 আর এখানে হবে -3/7। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস, এডি মাইনাস বিসি যে করতে হবে, ওই যে এডি মাইনাস বিসি এখন করব। দেখেন এ ইন্টু ডি মানে হচ্ছে 5 দুগুণা 10 বাই 7 7 49, তারপর হচ্ছে মাইনাস এই যে দেখেন বিসি, তাহলে বিসি কত 3 একে 3 বাই 7 7 49, এই হচ্ছে ঘটনা। তাহলে এখন ভাইয়া এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি দেখেন তো, ক্যালকুলেশন করে পাচ্ছি নিচে দেখেন 49কে যদি লসাগু নেন তাইলে হবে 10 - 3 মানে হচ্ছে 7, আর উপরে তো যা ছিল তাই আছে, ঠিক আছে, উপরে যা ছিল তাই আছে। তো ভাইয়া এটাকে একবারে করি, হ্যাঁ আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার একটু ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। তো যাক, উপরে ওই ম্যাট্রিক্সটা থাকবে আর নিচে হচ্ছে 7/49, ঠিক আছে। 7/49 কে যদি একটু কাটাকাটি করেন 7 7 49 মানে হচ্ছে 1/7 হবে, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, ভাইয়া কেন শুধু এইটুকুই লিখতেছি উপরেটুকু লিখতেছি না, কারণ উপরেটুকু লিখতে কষ্ট লাগে। তো হচ্ছে এই 1/7 কে যদি আমরা ঘুরায় দিই তাহলে তো এটা উপরে চলে যাবে, মানে উপরে চলে আসবে খালি 7। তাহলে এবার একবারে লিখি ভাইয়া, হ্যাঁ এটা তো বুঝতে পারছেন আসলে যে ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে। তাহলে 7টাকে উপরে নিয়ে আসলাম, 7টাকে উপরে আনলাম, আর উপরে তো এই ম্যাট্রিক্সটা আছেই। এটা কত 2/7 -1/7 আর হচ্ছে -3/7 আর হচ্ছে 5/7, কেমন। তো এই জিনিসকে এখন দেখেন একটা ম্যাট্রিক্সকে যদি 7 দিয়ে গুণ করি বা কোনো স্কেলার রাশিকে দিয়ে গুণ করি, তাহলে ওই ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তিকে ওই 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে গুণটা করেই ফেলি, চলেন। 7 দিয়ে গুণ করলে এটা আসবে 2, তারপর 7 দিয়ে গুণ করলে এটা আসবে -1, 7 দিয়ে গুণ করলে এটা আসবে -3, 7 দিয়ে গুণ করলে এটা আসবে 5। তার মানে আমার এ ম্যাট্রিক্স হচ্ছে এইটা। এ ইনভার্স ম্যাট্রিক্সকে আমি ইনভার্স করছি, ইনভার্স ম্যাট্রিক্সকে ইনভার্স করার ফলে এ ম্যাট্রিক্স পাইছি এটা। এখন দেখেন এ ম্যাট্রিক্স জানেন, তাহলে আপনি কি চাইলেই a² + 2a এটা বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। কিভাবে পারবেন ভাইয়া? এ ম্যাট্রিক্সটা কত 2 - 1 -3 5, তাহলে a স্কয়ার ম্যাট্রিক্স কি হবে 2 - 1 -3 5, এই যে এটা তো এ ম্যাট্রিক্স, ইনটু 2 - 1 -3 5 প্লাস 2 ইনটু 2 - 1 -3 5। এই ক্যালকুলেশন আপনারা নিজেরা করতে পারবেন না? অবশ্যই কিন্তু পারা উচিত। একটু আগে ম্যাট্রিক্সের গুণ করা শেখাইছে, এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করবেন, এই রাশি এই 2 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করবেন, তারপরে হচ্ছে এগুলোকে যোগ করে দিবেন, ভুক্তি ভুক্তি বরাবর যোগ করে দিলেই অঙ্কের উত্তর কিন্তু মিলে যাবে। তাহলে দেখেন এই অঙ্কটা কিন্তু ছোট দেখাইলো, অনেক বড় একটা ম্যাথ, কারণ আপনি হচ্ছেন বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে করবেন জিনিসটা, ঠিক আছে। তো তখন দেখা যাবে যে অঙ্কটা বড় হয়ে যাবে। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, যদি দেখেন যে হাতে সময় কম, তখন হচ্ছে এই 2/2 আকারে ম্যাট্রিক্স দেওয়া থাকলে বিপরীত ম্যাট্রিক্সটা শর্টকাট নিয়মে করে ফেলবেন, যদি হাতে সময় কম থাকে। আর হাতে যদি অগাধ সময় থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে মনে করেন যে ওই বড় প্রসেসে অঙ্কটা করে আসবেন, কেমন। কারণ হচ্ছে এই টাইপের অঙ্ক হচ্ছে পরীক্ষার হলে এত বড় করে করতে গেলে একটু ভুল হওয়ার চান্স থাকে, তো শর্টকাট দিয়ে করবেন যদি হাতে সময় কম থাকে। ওটা হলেও নাম্বার পাবেন বলেই আশা করতেছি, কারণ এই শর্টকাটগুলো এখন বইয়ের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা থাকে, আগে বইয়ের মধ্যে থাকতো না, এই জন্য আমরা ইউজ করতাম না, এখন করা যাবে। তো যাই হোক, a² + 2 এটা নিজেরা বের করবেন, নিজেরা বের করে আমার গ্রুপের মধ্যে HWটা পোস্ট করবেন আপনারা যে আপনাদের হয়েছে কিনা, ঠিক আছে। এটা বাকি অংশটা কি থাকলো ভাইয়া, HW থাকলো। আচ্ছা, তাহলে এখন আসেন, আমাকে এরকম প্রশ্ন দিতে পারে যে ক্রেমারের নিয়মে প্রমাণ করো বা নির্ণায়কের সাহায্যে এই জিনিসটা সমাধান করো, এরকম জিনিস আসে, ঠিক আছে। তো এরকম জিনিস আসলে এখন দেখেন এই জিনিস ভাইয়া ক্রেমারের নিয়মে তো সমীকরণ দেওয়া থাকে, এখানে সমীকরণ কই? আপনার মনের প্রথম প্রশ্নই হচ্ছে এটা, ভাই এখানে সমীকরণ কই? তো এখন দেখাই সমীকরণ এখানে লুকায়িত আছে। কি? এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ অবস্থায় আছে না, তো গুণ থাকলে এই ম্যাট্রিক্সের কলামটাকেই না এটার উপর সহায় দেন, কলামটাকে না যদি সহায় দেই তাহলে এটা কি হবে দেখেন তো, 2x প্লাস হচ্ছে 3y, এই যে প্রথমটার সাথে গুণ হলো, তারপর নিচেরটা কি হবে x - y, এরকম হলো না। এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে কিন্তু এরকম পাচ্ছি, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে 4/7। তাহলে আপনার কাঙ্ক্ষিত সমীকরণটা দাঁড়াচ্ছে এই যে দেখেন দুইটা ম্যাট্রিক্স সমান, তার মানে 2x + 3y = 4, x - y = 7, তার মানে 2x + 3y = হচ্ছে 4 আর x - y = হচ্ছে কি 7।
আমি আশা করব এই জিনিসটা আপনারা ধরতে পারছেন সবাই, ঠিক আছে? এই জিনিসটা যদি ধরতে পারেন তাহলে পুরো অঙ্কটাই খুবই সহজ, ঠিক আছে? পুরো অঙ্কটা এখন কিভাবে করব দেখেন। নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের নিয়মে যখন প্রমাণ করতে বলে ফার্স্ট আমার ডি বের করতে হয়, ঠিক আছে? ডি কি? ডি হচ্ছে এক্স আর ওয়াই এর সহগ বিশিষ্ট একটা নির্ণায়ক, ঠিক আছে? এই যে দেখেন এক্স এর সহগ কত এখানে 2, ওয়াই এর সহগ কত 3, এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত -1, এটাই হচ্ছে ডি। তাহলে এটা যদি ডি হয় এটার মান কত আসে দেখেন তো, -2 একে 2, -3 একে 3, তার মানে এটার মান হচ্ছে -5, ঠিক আছে? এরপর আপনার কি নির্ণয় করতে হবে জানেন? এরপর আপনার ডিএক্স নির্ণয় করতে হবে, ঠিক আছে? ডিএক্স, তাহলে ডিএক্স কত হবে ভাইয়া? ডিএক্স কিভাবে হিসাব করব? যখন এক্স এর জন্য হিসাব করবেন এক্স কে ভুলা যান, যখন এক্স এর জন্য হিসাব করবেন তখন এটাকে ভুলা যান, ঠিক আছে? এটার জায়গায় কাকে আনবেন? এই যে ধ্রুবপদ কত 47 না, এই 47 আইনা লেখেন এক্স এর জায়গায়। আর ওয়াই বাকি আছে না, ওয়াই এর জায়গায় লিখবেন কত 3 আর -1, ঠিক আছে? ওয়াই এর জায়গায় লিখবো 3 আর -1। সেম ভাবে ভাইয়া আমাকে যদি ডি ওয়াই বের করতে বলে, ডি ওয়াই আমার বের করাই লাগবে, তো ডি ওয়াই কিভাবে বের করব দেখেন। যখন ডি ওয়াই বা ওয়াই এর জন্য মান বের করব তখন ওয়াই কে ভুলে যাব, এক্স এর সামনে সহগগুলা কত আছে 2 আর 1, আর হচ্ছে ওয়াই এর জায়গায় ধ্রুবপদ বসায় দিব, তার মানে হচ্ছে 47। তাহলে এইখান থেকে দেখেন তো ডিএক্স এর ভ্যালু কত আসে? ডিএক্স এর ভ্যালু আসে -4 মাইনাস হচ্ছে 3 7 21, তার মানে হচ্ছে -25, ঠিক আছে? এখান থেকে কত আসতেছে 7 দুগুণা 14 -4 ইকুয়াল টু হচ্ছে 10। এই হচ্ছে ঘটনা। এখন আপনারা বলছে নির্ণায়কের সাথে সমাধান করো, সমাধান করো মানে কি? এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে, তাই না? তো আমরা কি জানি? আমরা জানি এক্স ইকুয়াল টু ডিএক্স বাই ডি, ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই বাই ডি। তাহলে এখন দেখেন তো ডিএক্স এর ভ্যালুটা কত? ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে -25 আর ডি এর ভ্যালুটা হচ্ছে -5, তার মানে আপনার এক্স এর ভ্যালুটা হচ্ছে 5। এক্স এর ভ্যালুটা কত তাহলে ভাইয়া? 5, ঠিক আছে? আচ্ছা, ডি ওয়াই এর ভ্যালুটা আসছে কত ভাইয়া? 10। ডি ওয়াই এর ভ্যালুটা 10 আর ডি এর ভ্যালুটা হচ্ছে -5, তার মানে আপনার ওয়াই এর ভ্যালুটা হচ্ছে -2। এইভাবেই ক্রেমারের সাহায্যে বা নির্ণায়কের সাহায্যে আমরা যে কোনো একটা সমীকরণকে সমাধান করতে পারি, ঠিক আছে? তাহলে আশা করি সবাই এই টোটাল জিনিসটা বুঝে গেছেন। তাহলে নির্ণায়কের সাহায্যে সমাধান কিন্তু শেষ, বা ক্রেমারের নিয়মের সাথে সমাধান শেষ। এটা যদি একটা এক্স ওয়াই জেড থাকতো, তিনটা যদি থাকতো, তাহলে আমি ডি জেড করতাম, আর হচ্ছে জেড ইকুয়াল টু কত হতো? ডি জেড বাই ডি, শেষ, ঠিক আছে? তো আশা করবো সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। তো তারপরে যাই, এখন কি বলছে? এরকম থাকতে পারে একটা নির্ণায়ক দেওয়া, যে এরকম একটা নির্ণায়ক হলে এক্স এর মান কত সেটা বের করো বা নির্ণয় করো, হ্যাঁ? তো এক্স এর মানটা যখন নির্ণয় করতে বলছে, প্রথমে এটা দিকে তাকান, খালি হাপিত্তেশ করলে হবে না, এটা দিকে তাকাইলে দেখবেন, তাকাইলে কি দেখা যায়? এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা দিকে তাকাইলে আমি সেটাই বুঝতেছি। তো যাই হোক, এটা দিকে তাকায় আরো কয়েকটা জিনিস দেখা যায়, দেখেন এই 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলামকে যদি একসাথে যোগ করেন তাহলে কত আসে দেখেন তো? এই তিনটাকে যদি একসাথে যোগ করি 1 - 1 0 হয়, x - 3 আসে। তারপর হচ্ছে এই তিনটাকে যদি একসাথে যোগ করি কত আসবে? x - 3 আসবে। এই তিনটাকে যদি একসাথে যোগ করি x - 3 আসবে। খেয়াল করছেন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কলামকে একসাথে যোগ করে আমি 1 নম্বর কলামের জায়গায় লিখে দিছি, ঠিক আছে? তারপরে এখানে কি আছে? 1 x - 5 1, আর এটা আছে -1 1 x - 3 ইকুয়াল টু বলা আছে 0, সমস্যা নেই, ইকুয়াল টু যা বলা থাকুক। তো এইখানে আমরা কি জানি? এখানে আমরা কি করছি? আমরা 1 নম্বর কলামের জায়গায় তিনটা কলামকে যোগ করে বসায় দিছি, তাই না? c1 + c2 + c3 কে একসাথে যোগ করে 1 নম্বর কলামের জায়গায় বসায় দিছি। আচ্ছা, তাহলে ভাইয়া এরপরের ঘটনা কি দাঁড়াইলো? এরপরের ঘটনা দাঁড়াইলো 1 নম্বর কলাম থেকে আমি x - 3 কে কমন নিতে পারি। 1 নম্বর কলাম থেকে যদি আমি x - 3 কে কমন নিই তাহলে আমার কি থাকে? 1 1 1, তারপরে 1 x - 5, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে -1 1 x - 3, কেমন? আর ইকুয়াল টু কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে ভাই এখান থেকে এখন আমরা কি পাবো দেখেন, এখন এই নির্ণায়কটাকে আমরা সমাধান করব। তো নির্ণায়কের মধ্যে 1 1 1 দেখলেই তো আমরা খুশি হয়ে যাই, কারণ হচ্ছে কি একটা রো থেকে আরেকটা রোকে বিয়োগ করা যায়। তো প্রথম রো থেকে দ্বিতীয় রোকে বিয়োগ করেন, 1 - 1 কত? 0, তারপর হচ্ছে 1 - x আর -1 +5, ঠিক আছে? তার মানে হচ্ছে +5 হলে 5 একে 6, তার মানে এটা হচ্ছে 6 - x, ভাই মুখে মুখে করতেছি। তারপরে -1 থেকে -1 করে দিলে -2, ঠিক আছে? আবার দেখেন 2 নম্বর থেকে 3 নম্বরকে বিয়োগ করেন, 1 থেকে 1 গেলে 0, আর হচ্ছে x মাইনাস এটা 6 আসবে, আর এটা হচ্ছে 1 থেকে x বিয়োগ করেন -x, আর এটা +3, তার মানে 3 একে 4, এটা হচ্ছে 4 - x, তাহলে এটা হচ্ছে 1 1 x - 3,
এই হচ্ছে ঘটনা। এটা ইকুয়াল টু কত আসছে? 0 আসছে। তো এটা ইকুয়াল টু যদি 0 আসে, এখন দেখেন খুবই মজার কাহিনী। এখন হচ্ছে এখানে হচ্ছে x-3, এখানে 0 0 আছে তাই না? এই 1 এর জন্য দেখেন এই বরাবর যদি আমি নির্ণয় করি, এবার হচ্ছে 1 এর জন্য আমি করি, হ্যাঁ 1 এর জন্য গুণ করি। 1 এর জন্য যদি গুণ করি তাহলে এখানে আসলো 6 - 6 - 2 x - 6 4 - x, ঠিক আছে? এইটা আসলো আমাদের, হ্যাঁ। তো এইটা ইকুয়াল টু কত আসছে? 0 আসছে, ঠিক আছে? এটা ইকুয়াল টু যদি 0 আসে, এখন এটাকে আপনি ডিরেক্ট করে ফেলেন ক্যালকুলেশন শেষের দিকে প্রায়, ঠিক আছে? এটাকে করেন 4 6 24 -6x, তাই না? 4 6 24 -6x, তারপরে হচ্ছে এই যে মাইনাস এক্স দিয়ে গুণ করেন, -4x প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই বরাবর গুণ শেষ। তারপর হচ্ছে মাইনাস, এইবার এটা দিয়ে এটারে গুণ করেন, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে দেখেন মাইনাস তো আমার আছেই, তাই মাইনাস মাইনাসে প্লাস, সো আমার এটা কোনো প্যারা নেই, হ্যাঁ প্লাস হিসেবেই আমি গুণ করি। তাহলে হচ্ছে 2x আর হচ্ছে -12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x - 3, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার, 6 আর 4 কত? 10, 10টা থেকে 2টা গেলে কয়টা থাকে? 8টা এক্স থাকে, তাই না? আর 24 থেকে 12 গেলে থাকে হচ্ছে 12 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি যায়, এখান থেকে আমার এক্স এর ভ্যালু বের করতে বলছে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু x - 3, আর এটাকে আমরা মিডল টার্ম করি, এক্স স্কোয়ার মাইনাস 6 × 12 হবে 6x - 2x প্লাস হচ্ছে 12 ইকুয়াল টু 0, মিডল টার্ম করতেছি, হ্যাঁ। তাহলে x - 3, এখান থেকে যদি x কমন নেন x - 6, এখান থেকে যদি -2 কমন নেন x - 6 ইকুয়াল টু 0। তারপরে এখান থেকে কি পাচ্ছি? x - 3, এখান থেকে পাচ্ছি x - 2, আর এখান থেকে x - 6 ইকুয়াল টু 0। তার মানে x এর ভ্যালু আপনি তিনটা পাবেন, হয় x ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 6। তার মানে x এর ভ্যালু তিনটা, 2 3 আর হচ্ছে 6। এই হচ্ছে ঘটনা। তাহলে ভাই আমাদের x ইকুয়াল টু আসলো 236। এর মাধ্যমে আমাদের এই অঙ্কটা শেষ হইলো। আমরা ইনশাল্লাহ এখন পরবর্তী অঙ্কটায় চলে যাব। এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছেন, এগুলো কিন্তু খুব বেসিক টাইপের অঙ্ক, এগুলো কিন্তু আমাদের সবারই পারতে হবে, ঠিক আছে? তো পরের প্রশ্নটা কি বলেছে ভাইয়া? পরের প্রশ্নটা বলেছে যদি a ইকুয়াল টু cos আলফা মাইনাস সাইন আলফা আর সাইন আলফা cos আলফা এই ম্যাট্রিক্সটা হয়, তাহলে a প্লাস a ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়াল টু যদি i হয়, তাহলে আলফার মানটা কত? ঠিক আছে, তাহলে বলছে আলফার মানটা কত। হ্যাঁ, প্রশ্নের মধ্যে অনেকগুলো ঝামেলা আছে। এই যে দেখেন একটা ঝামেলা, যদি a ইকুয়াল টু a ম্যাট্রিক্সটা হয়, তাহলে a ইকুয়াল টু a ট্রান্সপোজ ইকুয়াল টু i ম্যাট্রিক্স, এটা যদি হয় তাহলে আলফার মান কত? এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তাহলে প্রশ্নটা বুঝে গেলাম। এখন দেখেন a ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা, a ম্যাট্রিক্সটা হচ্ছে cos আলফা মাইনাস সাইন আলফা, তারপর হচ্ছে সাইন আলফা cos আলফা। তাহলে এইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে ভাই? ট্রান্সপোজ মানে কি? যে কোনো কলামকে বা সারিকে উল্টায় দেন, ঠিক আছে? তাহলে ওর কলামকে আমি সারি বানায় দিই, তাহলে cos আলফা আর হচ্ছে সাইন আলফা, প্রথম কলামকে সারি বানাইলাম, এই যে দেখেন প্রথম কলামকে সারি বানাইলাম, তাহলে দ্বিতীয় কলামকেও সারি বানাই দিতে হবে। দ্বিতীয় কলামটা তাহলে কি হবে? মাইনাস সাইন আলফা cos আলফা। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তাহলে এখন আমি এ ম্যাট্রিক্সও জানি, ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্সও জানি। এখন আমাকে কি বলছে? আমাকে বলছে এ ম্যাট্রিক্স আর ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যোগফল একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস এটি যদি করি তাহলে কত আসবে? এ ম্যাট্রিক্সটা লিখে ফেলেন, cos আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা cos আলফা, ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? cos আলফা সাইন আলফা, তারপর হচ্ছে মাইনাস সাইন আলফা, তারপর হচ্ছে আবার cos আলফা। কেমন? আচ্ছা, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তো আপনারা সবাই পারেন, গুণটা তো ভাই দেখাই দিচ্ছি। যোগ বিয়োগ কি হয়? অনুরূপ ভুক্তিগুলা যোগ হয়। এটার দেখেন এই প্রথম যেই ভুক্তি আর এটার প্রথম যেই ভুক্তি, এই দুইটা ভুক্তি যোগ হবে, ঠিক আছে? তাহলে অনুরূপ ভুক্তি যদি যোগ করি, cos আলফা যোগ cos আলফা 2 cos আলফা। তারপর দেখেন তো মাইনাস সাইন আলফা যোগ প্লাস সাইন আলফা ইকুয়াল টু কত? 0। তারপর হচ্ছে সাইন আলফা যোগ মাইনাস সাইন আলফা ইকুয়াল টু কত? 0। তারপরে cos আলফা যোগ cos আলফা ইকুয়াল টু কত? 2 cos আলফা, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তাহলে আমাকে কি বলছে? এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল ইকুয়াল টু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? তো এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল তো একটা 2/2 ম্যাট্রিক্স। তাহলে 2/2 ম্যাট্রিক্সের আইডেন্টিটি ম্যাট্রিক্স কি হয়? 1 0 0 1, এটাও একটা 2/2 ম্যাট্রিক্স। তাহলে যেহেতু আমাকে বলছে যে এ ম্যাট্রিক্স আর ও ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যোগফল একটা আই ম্যাট্রিক্সের সমান, আমি বলতে পারি এই দুটোর যোগফল ইকুয়াল টু এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান। তাহলে এখান থেকে আমাকে আলফার মানটা বের করতে হবে।
তাহলে এখান থেকে আমি দেখতেছি যে আমি ওই যে আবার ম্যাট্রিক্সের সমতায় গেলাম। হ্যাঁ, তো সমতা অনুযায়ী আমরা বলতে পারি 2 cos আলফা ইকুয়াল টু 1। কি বলতে পারি? 2 cos আলফা ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি cos আলফা ইকুয়াল টু হচ্ছে হাফ। cos কত ডিগ্রির মান হাফ বলেন তো সবাই? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখন আবার দেখেন আলফার মান যদি বের করতে হয়, এটা তো আলফা সাধারণ মান বের করবো, আমাকে তো মুখ্য মানের কথা বলা নেই, তাই না? মুখ্য মান যদি বলতো, মুখ্য মানটা সব সময় মাইনাস পাই থেকে পাই এর মধ্যে হয়। মুখ্য মানটা মানে মাইনাস 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হয়, কিন্তু সাধারণ মান তো যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা কি জানি? cos আলফা ইকুয়াল টু cos থিটা এরকম যদি হয়, বা cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা এরকম যদি হয়, সেটা সাধারণ মান কি একটু আগে শিখে আসছি, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, তাইলে আমার সাধারণ মানটা কি আসবে? থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে থিটার জায়গায় কি আছে? আলফা আছে। ঠিক আছে, তাহলে থিটার জায়গায় কি আছে? আলফা আছে ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফার জায়গায় আছে পাই বাই 3। তাহলে এই যে পাই বাই 3। তাহলে আপনার কাঙ্ক্ষিত যে আলফার মান সেটা কিন্তু এটা। আশা করি সবাই বুঝতে পারছি। ম্যাট্রিক্স এমনিতেই সহজ জিনিস, নির্ণায়ক এমনিতেই সহজ জিনিস, এগুলোকে কিন্তু এইভাবে ঘুরায় পেঁচে আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, এবং এইভাবে ঘুরায় পেঁচে দিলে এগুলো কিন্তু খুব কমন জিনিস। এগুলো যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে করেন, এগুলোতে একদম পাক্কা নাম্বার পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, এখানে কেউ আপনাকে বাধা দিয়ে আটকাইতে পারবে না। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে একটা ম্যাট্রিক্স আছে, এই টাইপে একটা প্রশ্ন বইতে আসছিল কোনো একবার। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখেন কি বলছে। এইটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তো এই তিনটা ম্যাট্রিক্সের গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স হলে এক্স এর মান কত, এইটা আপনাকে বলছে। দেখেন অঙ্ক দেখে কিন্তু আমরা পড়তে পারি অঙ্কটা কি চাইছে। এই যে একটা, দুইটা, তিনটা ম্যাট্রিক্সের গুণফল, এই তিনটা ম্যাট্রিক্সের গুণফল যদি একটা শূন্য ম্যাট্রিক্স হয়, তাহলে এক্স এর মান কত, এটা আপনার কাছে জানতে চাইছে। ঠিক আছে, আচ্ছা, যেই ম্যাট্রিক্সের মান হচ্ছে শূন্য তাকে কি বলে বলেন তো? যে ম্যাট্রিক্সের মান শূন্য তাকে বলা হয় হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যেই ম্যাট্রিক্সের মান শূন্য নয় তাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, এবং কোনো ম্যাট্রিক্সের মান যদি শূন্য হয় তার কিন্তু কখনো বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না। আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, কোনো ম্যাট্রিক্সের মান শূন্য হলে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা অসম্ভব। ঠিক আছে, কোনো ম্যাট্রিক্সের মান যদি শূন্য না হয় তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। ঠিক আছে, আমার এই কথাগুলো মাথায় রাখবেন, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কোথাও না কোথাও আপনি ডিউতে পরীক্ষা দিবেন, আপনি সিইউতে দিবেন, আরইউতে দিবেন, কেইউতে দিবেন, জিএসটিতে দিবেন, এগ্রিতে দিবেন, কোথাও না কোথাও এই কথা থেকে আসবেই, এটা একদম কনফার্ম বলে দিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, অতিরিক্ত কথা না বলি। এখন দেখেন এই তিনটা ম্যাট্রিক্সের গুণফল বলছে একটা শূন্য ম্যাট্রিক্স, তাহলে তিনটা ম্যাট্রিক্সের গুণফলটাকে বের করি। ঠিক আছে, তাহলে এটা কত বাই কত ম্যাট্রিক্স? এখানে সারি আছে একটা, কলাম আছে কয়টা? কলাম আছে তিনটা। এটা কত বাই কত ম্যাট্রিক্স? এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। আবার এটা কত বাই ম্যাট্রিক্স? এটা দেখেন একটা 3/1 ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো যাই হোক, আপনি গুণটা যে কোনো এক পাশ থেকে শুরু করলেই হবে। আপনি চাইলে এই পাশ থেকে গুণ করে এই পাশে আসতে পারেন, অথবা এই পাশ থেকে গুণ করে ওইদিকে যেতে পারেন। হ্যাঁ, তা আমার মনে হয় আমি এই পাশ থেকে গুণ করে এদিকে আসি, একদিক থেকে গেলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্টের ম্যাট্রিক্সটা রেখে দিলাম, x44 রেখে দিলাম। এখন একটা কাজ করি, দেখেন এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের সাথে গুণ দিব। তো আপনাদেরকে একটু আগে গুণ শিখাইছি। এই যে কলামটা আছে, কলামটা কাইনে এটার উপর সহায় দেন, x4 - 1। বলবেন ভাই আপনি এমনি করেন কেন? আমি আজীবন এমনি করছি, এবং এর ফলে আমার ম্যাট্রিক্স কখনো ভুল হইতো না। ঠিক আছে, একটু সময়ও লাগতো না, ভুলও হইতো না। তাহলে এখন দেখেন এখান থেকে যদি করি তাহলে কত আসবে? 2x + 4 + 0, ওটা লেখা আর না লেখা একই কথা। তারপর হচ্ছে x - 2, তারপরে আসতেছে হচ্ছে x × 0 0, তারপর হচ্ছে 4 × 8, 4 × 8 - 4। আশা করি বুঝতে পারছেন ভাইয়া কি করলাম। ঠিক আছে, এই যে একটা কলাম দিয়ে গুণ করার ফলে একটা কলামই পাইছি। এখানে যদি দুইটা কলাম থাকতো তাহলে দ্বিতীয় কলাম পাইতাম, তিনটা কলাম থাকলে তৃতীয় কলাম পাইতাম। ঠিক আছে, এই যে দেখছেন খুব ইজি গুণ। হ্যাঁ, আমি জাস্ট এটাকে এটার উপর বসাইছি, 2 × x 2x, প্লাস হচ্ছে 4 একে 4, তারপরে প্লাস হচ্ছে 0, শেষ। তারপর হচ্ছে x একে x, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে -1 × 2 কত? -2 লিখে দিলাম। তারপর x × 0 0, তারপর 4 × 8, তারপর হচ্ছে -4 একে 4, তার মানে 8 - 4। এই হচ্ছে ঘটনা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? x4 4, আর এখান থেকে পাচ্ছি যেটা সেটা হচ্ছে 2x + 4, আর হচ্ছে x - 2, 8 - 4 মানে কত? 4। খেয়াল করে দেখেন, এখন এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সকে গুণ দিতে হবে। তাহলে আমরা করব কি? এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা। এই কলামটাকে এনে এটার উপর সহায় দিই, এই কলামটাকে এটার উপর সহায় দিলে এটা কত? 2x + 4 উপরে, তারপরে এটা হচ্ছে x - 2 উপরে, তারপরে এই যে 4 উপরে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন সবাই। তাহলে এখন যদি গুণ করে দিই, এখান থেকে আমি কি পাবো দেখেন তো? যদি 2x + 4 দিয়ে x কে গুণ দিই তাহলে 2x² প্লাস হচ্ছে 4x, তারপরে এখান থেকে পাচ্ছি 4x - 8, তারপরে পাচ্ছি 4 × 4 = 16। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটাকে আসেন আমরা একটু সুন্দর করে নিই। এই ম্যাট্রিক্সটাকে যদি একটু সুন্দর করে কি আসবে?
2x² প্লাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 8। ঠিক আছে, এখন প্রশ্ন অনুযায়ী কি এই যে ম্যাট্রিক্সটা, এই তিনটা ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স, প্রশ্ন অনুযায়ী সেটা বলছে। তার মানে এই ম্যাট্রিক্সটা, এই যে গুণফলটা যেটা পাইলাম, এটা ইকুয়াল টু একটা জিরো ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সে যেহেতু একটা উপাদান সংখ্যা হচ্ছে একটা, তাহলে এই জিরো ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা একটা হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি কি বলতে পারি? প্রশ্ন অনুযায়ী আমি বলতে পারি এইটা ইকুয়াল টু জিরো, যেহেতু দুইটা ম্যাট্রিক্সের মান, যেহেতু ম্যাট্রিক্সের সমতা করতে পারি আমরা, এখানে দুইটা ম্যাট্রিক্স সমান, তার মানে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা অনুসারে এই ম্যাট্রিক্সের মান ইকুয়াল টু এই ম্যাট্রিক্সের মান। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা এখানে সাইডে লিখি, চলেন আমরা যদি সাইডে লিখি, আমরা পাবো হচ্ছে 2x² প্লাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 8 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে 2 দিয়ে ভাগ করে দেন, x² প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি একটু সূত্রে করে ফেলি, a² প্লাস হচ্ছে 2 ইন্টু a ইন্টু b প্লাস হচ্ছে b²। অন্য সময় হলে আমি সূত্র ফেলতাম না, ডিরেক্ট করে চলে যেতাম। তাহলে এটা কত? x প্লাস 2 হোল স্কোয়ার চলে আসলো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? x প্লাস 2 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু হচ্ছে -2। তার মানে আপনার x এর মানটা কত আসলো ভাইয়া? -2 আসলো। তাহলে এই যে দেখেন ম্যাট্রিক্স থেকে আসলে কি আসতেছে, যদি একটু চিন্তা করেন, ম্যাট্রিক্স থেকে আসলে ম্যাট্রিক্সের গুণ, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এগুলোই আসতেছে। ঠিক আছে, আর এগুলোর সাথে কিছু কনসেপ্ট মিলতেছে। কি কনসেপ্ট মিলতেছে? ওই যে ধরেন যে বিপরীত ম্যাট্রিক্সের কনসেপ্ট মিলতেছে। ঠিক আছে, তারপরে দিয়ে হচ্ছে যে আপনার এই যে একটু আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কনসেপ্ট মিললো, আরো কিছু ম্যাট্রিক্সের কনসেপ্ট মিলতে পারে। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, আর এইগুলো প্র্যাকটিসের উপর রাখতে হবে, প্র্যাকটিসের উপর না রাখলে কিন্তু এই অঙ্ক হবে না। আচ্ছা, তো আসেন এবার আমরা আরেকটা নির্ণায়ক করি। এটা আপনারা বইতে করছেন, এগুলো বইয়ের মধ্যেই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই নির্ণায়কটা যদি আমার করতে হয়, আমাকে বলছে দেখাও যে এইটা ইকুয়াল টু এটা, এইটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আসেন এই প্রশ্নটা আমরা তুলে ফেলি। আচ্ছা, না তুলি, একবারে এখান থেকে আমি করা শুরু করি। হ্যাঁ, এটা আমার দেখাইতে হবে, তো আমি এখান থেকে অঙ্ক শুরু করতেছি। ঠিক আছে, আমি এখান থেকে অঙ্ক শুরু করতেছি, ইকুয়াল দিয়ে শুরু করি। আচ্ছা, তাহলে আসেন দেখি এই অঙ্কটা কিভাবে করা যায়। দেখেন, আমার সবসময় এই ধরনের অঙ্কের টার্গেট থাকবে এক পাশে অ্যাটলিস্ট দুইটা শূন্য নিয়ে আসা। এক পাশে যদি অ্যাটলিস্ট দুইটা শূন্য চলে আসে, তাহলে আমার অঙ্ক করা সহজ হয় বা নির্ণয় করা সহজ হয়। এটা আপনারা সারা জীবন শুনে আসছেন, তাই না? তাহলে আমরা সেটা করি। দেখেন, এখানে ax প্লাস by আছে। এখন ax প্লাস by কে 0 বানানো যায় কিভাবে? ধরেন এইটার সাথে x দিয়ে গুণ করলাম, আর এটার সাথে y দিয়ে গুণ করলাম। তাহলে ax প্লাস by, এখানে যে দুইটা পাবো সেই দুটাকে যোগ করে এটার সাথে বিয়োগ করে যদি দেই, দেখেন ax প্লাস by কে এটার সাথে যদি বিয়োগ করে দেই, তাহলে কি এখানে শূন্য চলে আসবে না? কারণ এখানেও x প্লাস by আছে, এখানেও x প্লাস by যদি বের করি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে শূন্য হয়ে যাবে, তাই না? তা আমি এখন সেই কাজই করব। তাহলে আমি কি করব? প্রথম কলামের সাথে x দিয়ে গুণ করব এবং দ্বিতীয় কলামের সাথে y দিয়ে গুণ করব। ঠিক আছে, প্রথম কলামের সাথে x দিয়ে গুণ এবং দ্বিতীয় কলামের সাথে y দিয়ে গুণ করে কি পাচ্ছি? x প্লাস by, মানে গুণ করে যোগ করে দিছি। প্রথম কলামের সাথে x দিয়ে গুণ করছি, দ্বিতীয় কলামের সাথে y দিয়ে গুণ করছি, গুণ করে যোগ করছি, যোগ করে কি করলাম? এটা তৃতীয় কলাম থেকে বিয়োগ করে দিলাম। তৃতীয় কলামে কি আছে? x প্লাস by। আশা করি বুঝাইতে পারছি। যোগফলটাকে এই যে তৃতীয় কলাম দিয়ে বিয়োগ করে দিছি। ঠিক আছে, আচ্ছা, তারপর সেম ভাবে এইটাকে যেহেতু ax প্লাস by হয়েছে, তাহলে এটাও তো bx প্লাস cy হবে, তাই না? তার মানে এটা b রইলো, এটা c রইলো, আর এখানে কি হয়ে যাবে? bx প্লাস cy। এটাকেও কি ওটা দিয়ে বিয়োগ করে দিতে হবে, কারণ একই কথা বলছি। ঠিক আছে, তাহলে সেম ভাবে এটাকেও তো x দিয়ে গুণ করতে হবে। তার মানে হচ্ছে ax, আচ্ছা ax স্কয়ার তো এখানে লিখবো না, ax প্লাস by আছে, আর হচ্ছে এখানে লেখার জায়গা নাই এনাফ, তাহলে ভাই একটু চিপায় লিখি ax প্লাস by, আর এখানে আছে bx প্লাস cy। তাহলে এটাকে তো x, এই পুরো কলামকে তো x দিয়ে গুণ করতেছি, তাহলে এটাকে কি x দিয়ে গুণ করলে কি আসবে? ax স্কয়ার প্লাস হচ্ছে bxy। ঠিক আছে, তারপরে প্লাস তো হবেই, দুইটার মধ্যে যোগ করছি, এটাকে তো পুরো কলামকে y দিয়ে গুণ করছি, তার মানে bxy প্লাস cy স্কয়ার। এই হচ্ছে ঘটনা। তাহলে এই যে দুইটাকে গুণ করে যোগফল পাইছি, যোগফলটাকে কি করব? এটা থেকে এটা দিয়ে বিয়োগ করে দিব। আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে আমি কি করছি? আমি করছি যেটা, সেটা হচ্ছে যাই করছি সেটা কলাম 3 তে বসাইছি, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে c3 প্রাইম ইকুয়াল টু, আমি করলাম কি c1 এর সাথে, মানে কলাম 1 এর সাথে আমি হচ্ছে x দিয়ে গুণ করছি, প্লাস হচ্ছে কলাম 2 এর সাথে আমি y দিয়ে গুণ করছি। এই যোগফলটাকে আমি করলাম কি কলাম 3 এর সাথে বিয়োগ করে দিছি। এই কাজই করছি না? এই কাজ করছি, এটা আমি সাইড নোট দিয়ে দিব। তাহলে আমি কি করছি? কলাম 1 এর সাথে x দিয়ে গুণ করছি, কলাম 2 এর সাথে হচ্ছে y দিয়ে গুণ করছি, গুণ করে যে যোগফল পাইছি সেই যোগফল থেকে কলাম 3 কে বিয়োগ করে দিছি। এই হচ্ছে কাজ। ঠিক আছে, অ্যাডমিশন টেস্ট তো এইটুকু প্যারা নিতেই হবে, এইটুকু কাজ করতেই হবে আপনার। তাহলে হচ্ছে এটা যদি আমরা করি, এখন এখান থেকে আমরা কি পাচ্ছি দেখি, a b b c
আর হচ্ছে এখানে ax প্লাস বিওয়াই, আর এখানে হচ্ছে bx প্লাস সিওয়াই। আর এখানে মজার কাহিনী ঘটে গেছে, আমি যেটার জন্য এত কিছু করলাম। ax প্লাস বিওয়াই থেকে ax প্লাস বিওয়াই বিয়োগ দিলে কত হয়? 0 হয়। bx প্লাস সিওয়াই থেকে bx প্লাস সিওয়াই কে বিয়োগ দিলে কত হয়? 0 হয়। আর এখানে কত আছে? এখানে আছে হচ্ছে ax স্কোয়ার প্লাস bxy প্লাস bxy মানে হচ্ছে 2bxy প্লাস হচ্ছে cy স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা। আপনার সমীকরণটা এখন পর্যন্ত এইটুকুতে দাঁড়াইছে। তাহলে এখন দেখেন, এই লাইন বরাবর যেহেতু আমি দুইটা শূন্য আনছি, তাহলে এই লাইন বরাবর আমি এখন নির্ণয় করে দিব। এই লাইন বরাবর আমি বা এই কলাম বরাবর আমি হচ্ছে নির্ণয় করে দিব। নির্ণয় করলে এই শূন্যর জন্য তো কিছু করা লাগবে না, এটার জন্য নির্ণয় করি। এটার জন্য নির্ণয় করলে এটাকে সামনে লিখে ফেলেন, ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস হচ্ছে cy স্কোয়ার। কেমন? এটা লিখলেন। এটা লিখার পরে এখন দেখেন, এটা সারিও বাদ, এটা কলামও বাদ। তাহলে রইলো কি? শুধু a b b c এটা রইলো, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন, আবার লিখি, ax স্কোয়ার প্লাস হচ্ছে 2bxy প্লাস হচ্ছে cy স্কোয়ার। কেমন? আজান দিচ্ছে, যাই হোক। তো এখন হচ্ছে যে এখান থেকে আমি কি করব, ac মাইনাস বি স্কোয়ার আসলো। এখানে আমার কি আসলো ভাইয়া? ac মাইনাস বি স্কোয়ার। আমি আশা করব সবাই এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝে গেছেন সবাই, ঠিক আছে? এখান থেকে আমার কি আসলো? ac মাইনাস বি স্কোয়ার। কেমন? আশা করি সবাই বুঝতে পারছি। এখন দেখেন, আমার তো আসলে ac মাইনাস বি স্কোয়ার চাই না, আমার চাইছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে ভাই আপনার তো বি স্কোয়ার মাইনাস এসি আসলো না, আপনার তো ভাই মহা বিপদ হয়ে গেল। ঠিক আছে, তো মহা বিপদ হয়েছে একটু, বাট হচ্ছে আমরা জিনিসটাকে ওভারটেক করতে পারি। ঠিক আছে, জিনিসটাকে কিভাবে ওভারটেক করতে পারি দেখেন, এখানে যদি আমার একটা মাইনাস কমন নেওয়া যায়, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি আসে। তো ভাই ওই মাইনাসটা তো বাড়তি আসে, তাহলে আমি এটার সামনে যদি একটা মাইনাস আনতে পারি তাহলে আমার কাজ হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এটার সামনে যদি একটা মাইনাস আসে, ওখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি একটু ফর্মুলাটা যদি একটু ঘুরাই তাহলে কি হবে দেখেন, ফর্মুলাটাকে যদি একটু ঘুরাই তাহলে আমি কাজটা কি করতেছি দেখেন, মানে কেন? অঙ্কটা মিলানোর জন্য। ঠিক আছে, অঙ্ক হচ্ছে পানির মতো, আমি যেমনে করবো অমনি মিলবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন, আমি অঙ্কটা মিলানোর জন্য এখন কি করতেছি, আমি করতেছি কি, এটাকে একটু ঘুরায় লিখবো। আমি C3 থেকে আপনার বিয়োগ করব কাকে? আপনার 1 নম্বর কলামের সাথে x দিয়ে গুণ করছি, প্লাস হচ্ছে 2 নম্বর কলামের সাথে আমি y দিয়ে গুণ করছি, তাই না? এটা করলে আমার অঙ্ক মিলে যাবে। তাইলে মনে করেন আপনার এটা হচ্ছে C3 কলাম, হ্যাঁ? তাহলে 1 নম্বর কলামের সাথে আমি কত x দিয়ে গুণ করছি, 1 নম্বর কলামের সাথে x দিয়ে গুণ করলে এটা ax, প্লাস হচ্ছে 2 নম্বর কলামের সাথে b দিয়ে গুণ করছি by, এটা বিয়োগ হইছে। আবার 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করছি, এগুলো বিয়োগ হইছে। আশা করি বুঝতে পারছেন, প্রথম দুইটাই কোনো সমস্যা নাই, খালি লাস্টেরটা আইসা এখানে কি হয়ে যাবে তখন, এখানে হয়ে যাবে, দাঁড়ান ভাইয়া একটু এটাকে সুন্দর করে গুছায় নিই। হ্যাঁ, সুন্দর করে গুছায় নিলে আপনাদের পরবর্তীতে এটা করতে ইজি হবে বা বুঝতে ইজি হবে। তাহলে ভাইয়া এখান থেকে এটাকে একটু পিছনের দিকে সরাই দিলাম, আর এইখানে লিখে দিলাম, যেহেতু এই যে 0 মাইনাস এটা করলাম। ঠিক আছে, মানে হচ্ছে কি, এই কলাম থেকে এগুলারে গুণ দিয়ে বিয়োগ করে দিছি। ঠিক আছে, এখন ভাই এটার ফলে কি হলো, এইখানে মাইনাস চলে আসলো না? যে মাইনাসটা আমার দরকার ছিল উত্তর মেলানোর জন্য, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে মাইনাস চলে আসলো, তাহলে এই মাইনাসটা তো আমার এটা সামনে থাকবে, এবং মাইনাসটা যদি এটা সামনে থাকে, আমার এটার সামনেও মাইনাস আছে। আশা করি বুঝতে পারছেন, এটার সামনে আমার কি আছে ভাইয়া? মাইনাস আছে। হ্যাঁ, এটার সামনেও যদি আমার মাইনাস থাকে, তাহলে এবার আমরা অঙ্কটা শেষ করি। এখান থেকে মাইনাস কমন নেন, মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তার মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2bxy প্লাস হচ্ছে cy স্কোয়ার। ঠিক আছে, এই যে দেখছেন অঙ্কটা পানির মতো। আমি হচ্ছে যে অঙ্কটা যে এই পর্যায়ে আসছে, আমি কিন্তু ভরকায় যাইনি, আমি খালি চিন্তা করছি যে আমার তো বি স্কোয়ার মাইনাস এসি দরকার, আমার তো আসলে এসি মাইনাস বি স্কোয়ার কিভাবে করবো? তো মাইনাসটা কমন নিলে আরেকটা তো মাইনাস লাগবে, আরেকটা মাইনাস কিভাবে আনা যায়? তো আমি জাস্ট চিন্তা করলাম যে এটা উল্টা করে দিলেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার অনেক সময় আপনার প্রশ্ন হতে পারে এসি মাইনাস বি স্কোয়ার আছে, তখন এটা একটু পিছনের দিকে দেবেন, তাইলেই হবে। এভাবে অঙ্কটা বুঝে বুঝে করলে অঙ্ক ইজি। ঠিক আছে, আশা করব সবাই বুঝে গেছি। খুবই সুন্দর একটি অঙ্ক করলাম আমরা, অনেক বড় একটা অঙ্ক, কিন্তু অনেক সহজভাবে করলাম, ছোটভাবে করলাম। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটা দেখেন, এই টাইপের একটা অঙ্ক না আমরা করছি শুরুর দিকে, এই টাইপের একটা অঙ্ক করছি। এই টাইপের অঙ্কে কি করতে হবে? এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এ, উত্তর দেওয়াই আছে, তো উত্তর এটা দেখাইতে হবে আমার, তাই না? তো এটা দেখাইতে হলে আমি কি বুঝতেছি, 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ করতে হবে, 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বিয়োগ করতে হবে। তার মানে এ মাইনাস বি আসবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আসবে, বি মাইনাস সি আসবে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার আসবে। বাকি অঙ্ক কিভাবে হবে সেটা তো সবাই বুঝেই গেছেন। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো হচ্ছে মজার, এগুলোর ডান পাশে উত্তর দেওয়া থাকে, উত্তর দেখে দেখে অঙ্ক প্রেডিক্ট করা যায় যে অঙ্কটা এইভাবে করা সম্ভব। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। যেমনটি এই আগের অঙ্কটাও কিন্তু আমরা উত্তর দেখে প্রেডিকশন করছি। ঠিক আছে, উত্তর দেখে প্রেডিকশন করছি যে আমার এই জিনিস দরকার।
ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কাহিনী। যাই হোক, তাহলে এই অঙ্কটা আপনার কি থাকবে, এই অঙ্কটা আপনার HW থাকবে। কেমন? আচ্ছা, গেল। এখন দেখেন কি বলছে, এই ম্যাট্রিক্সটা একটা সমঘাতী ম্যাট্রিক্স কিনা যাচাই করো। আপনার কাছে জানতে চাইছে যে এই ম্যাট্রিক্সটা একটা সমঘাতী ম্যাট্রিক্স কিনা। তা আমি প্রথমে আপনাকে কয়েকটা জিনিস বলি, এটা আমি করবো না আপনার জন্য, আপনাকে আমি বলি সমঘাতী ম্যাট্রিক্স যাচাই করার উপায় কি। একটা ম্যাট্রিক্স যদি এ হয়, সেই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করবেন, গুণ করলে কি পাবেন, এই স্কয়ার। এখন যদি আপনি দেখেন যে একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করার ফলে যে এ স্কয়ার ম্যাট্রিক্স পাইছি, সেটা আবার ওই আগের ম্যাট্রিক্সেরই সমান বা এ ম্যাট্রিক্সের সমান, তাহলে আপনি কি বলবেন, এটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স ভাইয়া? এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। মানে কোনো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ওরে আবারও এ দিয়েই গুণ করছি, গুণ করার ফলে তো এ স্কয়ার, মানে নতুন কিছু পাওয়ার কথা। আপনি দেখলেন যে নতুন কিছু পান নাই, আপনি পুরান জিনিস এ পাইছেন, তাহলে বলবেন যে ইহা কি একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে বলবেন কি ইহা কি একটি সমঘাতী ম্যাট্রিক্স। এখন আপনি মনে করেন এ ইন্টু এ করলেন, এ ইন্টু এ করে এ স্কয়ারের মানটা পাইলেন কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা চেঞ্জ হয়ে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স তো চিনেন, ওই যে 1 0 0 1, ঠিক আছে। তাহলে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইলেন, একটা ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করার ফলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইলে এটাকে আমরা বলি অভেদঘাতী ম্যাট্রিক্স। এটাকে আমরা কি বলি ভাইয়া? অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে মনে করেন একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সকে আপনি করলেন কি ট্রান্সপোজ করলেন। একটা ম্যাট্রিক্স ছিল, ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলেন। তো ট্রান্সপোজ করার ফলে কি পেলেন জানেন? একদম আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাইলেন। একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সকে আপনি ট্রান্সপোজ করলেন, ট্রান্সপোজ করার পরে দেখলেন যে ম্যাট্রিক্স চেঞ্জ হয়নি। ট্রান্সপোজ করা মানে কি? সারিকে কলামে বদলানো বা কলামকে সারিতে বদলানো। তো আপনি বদলাইলেন, বদলানোর পরেও দেখেন যে বদলায়নি, তার মানে এটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তারপরে মনে করেন আরেকটা জিনিস আসতে পারে, অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন মনে করেন একটা ম্যাট্রিক্স আর সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, দুইটার আপনি গুণ করলেন, দুইটারে গুণ করার ফলে আপনি পাইলেন হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই। তাহলে এটাকে আপনি বলবেন অর্থোগোনাল বা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, অনেকে লম্বিক ম্যাট্রিক্সও বলে। হ্যাঁ, তাহলে এই কয়টা জিনিস আমরা একটু মাথায় রাখবো, এগুলো কিন্তু আসতে পারে রিটেনে। হ্যাঁ, আমরা কি দেখতেছি, একটা ম্যাট্রিক্সকে সেটাকে দিয়ে যদি গুণ করি, বা এ একটা ম্যাট্রিক্স আছে তাকে যদি এ দিয়ে গুণ করি, তাহলে এই স্কয়ার নতুন কিছু পাওয়ার কথা, কিন্তু নতুন কিছু না পাই আমি আবার ফেরত পাইছি এ, তাইলে এটাকে আমরা বলতেছি সমঘাতী ম্যাট্রিক্স। আবার একটা ম্যাট্রিক্স এ ছিল, তাকে আবারও এ দিয়ে গুণ করছি, এ দিয়ে গুণ করার ফলে নতুন একটা ম্যাট্রিক্স পাইছি, সেটা হচ্ছে একটা আই এর সমান বা হচ্ছে একটা আইডেন্টি ম্যাট্রিক্স, তাই না? তো সেটাকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। আবার যদি একটা ম্যাট্রিক্স এ আছে, তাকে আমি ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করে উল্টাই দিছি, উল্টা দেওয়ার পরে দেখা গেল যে সে আগের ম্যাট্রিক্সই রয়ে গেছে, মানে ট্রান্সপোজ করার পর আগের ম্যাট্রিক্সই রয়ে গেল। তা আগের ম্যাট্রিক্স যদি রয়ে যায় তাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। তারপরে ধরেন একটা ম্যাট্রিক্স আছে এ এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স আছে হচ্ছে এটি, এই দুইটাকে আপনি গুণ করলেন, দুইটাকে গুণ করলে আপনি পাইলেন হচ্ছে আই, তাইলে হচ্ছে একে আপনি বলবেন অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। তাহলে এই ম্যাট্রিক্সটা একটা সমঘাতী ম্যাট্রিক্স কিনা যাচাই করো যখন বলবে, আপনি করবেন কি, এই ম্যাট্রিক্স ইনটু এই ম্যাট্রিক্স করবেন। ঠিক আছে, তাহলে এ ইনটু এ করে আপনি যদি দেখেন যে এই স্কয়ারের মানটা এইটাই আসে, তাইলে বলবেন ইহা একটি সমঘাতী ম্যাট্রিক্স। আর যদি এটা না আসে, তাইলে বলবেন একটা সমঘাতী ম্যাট্রিক্স নয়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে এটা আপনাদেরকে হোম টাস্ক দিয়ে দিলাম, এইচটি হোম টাস্ক। তাহলে এগুলো কিন্তু হোম টাস্ক করে ফেলতে হবে ভাইয়া। আপনি খালি তাকায় তাকায় ক্লাস দেখলেন আর আপনি হচ্ছেন যে ক্লাসের মধ্যে প্র্যাকটিসটা করলেন বা হচ্ছে ক্লাসের এইচডব্লিউ গুলো করলেন না, তাইলে ভাইয়া কিন্তু লস প্রজেক্ট হয়ে যাবে। এটা দেখা না দেখা তাইলে একই কথা। ঠিক আছে, আপনি কিন্তু ধুমধাম এটা করে ফেলেন, ভিডিওটা এখনই পজ করেন, পজ করে এই অঙ্কটা এখনই করে ফেলেন। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিন্তু ভাই করলাম না, আমি জাস্ট কয়েকটা জিনিসে বেসিক শিখাই দিলাম। একটা অঙ্ক শিখেছি, তার মধ্যে বেসিক দিলাম চারটার, এই চারটাই আসতে পারে, যে কোনোটাই আসতে পারে। ঠিক আছে, তাহলে চলেন আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আশা করি এটা সবাই বুঝে গেছেন। তাহলে নেক্সট অঙ্কে আমাদেরকে কি বলেছে, ও বাবা, মিউ এর মান কত হলে মিউ -2, আবার -2, 7 - 2 মিউ, আবার হচ্ছে মিউ -3, বাপরে বাপ মুখ দিয়ে আসতেছে না। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, মানে হচ্ছে এই মিউ এর মান কত হলে, ধরেন মিউ না এটা এক্স, ধরেন এখানে সব জায়গায় এক্স আছে। ঠিক আছে, এটা বলতে কষ্ট হচ্ছে। তো এক্স এর মান কত হইলে এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তাহলে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি, সেই ম্যাট্রিক্সের মান শূন্য। এটা কিন্তু আপনাদের শিখাইছিলাম, কোনো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয় সেই ম্যাট্রিক্সের মান হবে শূন্য। ঠিক আছে, এবং যেই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা যার মান শূন্য, তার কিন্তু বিপরীত ম্যাট্রিক্স হয় না, এটা কিন্তু বলছিলাম আপনাদেরকে। ঠিক আছে, তাইলে হচ্ছে চলেন এই ম্যাট্রিক্সটা যদি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তাহলে এটার মান হবে শূন্য। এটা কিন্তু আমি জানি, যখনই ব্যতিক্রমী বলবে, অথবা এটাকে আপনাকে বলতে পারি সিঙ্গুলার ম্যাট্রিক্স, যে এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স,
তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে ব্যতিক্রমের ইংরেজি, ঠিক আছে। তাহলে সিঙ্গুলার কি, ব্যতিক্রমের ইংরেজি। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলুক বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলুক, এই ম্যাট্রিক্সের মান শূন্য, সেই শর্তটা আমরা মাথায় নিয়ে নিলাম, ঠিক আছে। ভাইয়া এই মিউ টিউ নিউ এগুলা না লিখে আমি এক্স লিখি, হ্যাঁ, আপনারা মাইন্ড করেন না কেউ, ঠিক আছে। তাহলে এটাকে আমি এক্স মাইনাস টু 7 মাইনাস 2x, তারপরে এটা মাইনাস 2 x মাইনাস 3 এভাবে লিখলাম। আপনারা কিন্তু মিউই লেখেন, ঠিক আছে, আপনারা আবার এক্স টেক্স লিখেন না। আচ্ছা, যেটা দেওয়া থাকবে সেটাই লিখেন, হ্যাঁ। তাহলে আমি জানি কি এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে এটার মান হচ্ছে শূন্য। তাহলে আমি ডিরেক্ট করে ফেলি, চলেন এটাকে দিয়ে গুণ করে ফেলি, এই যে আর গুণ, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, ঠিক আছে, এই গুণ, তারপরে মাইনাস এই যে মাইনাস 2 দিয়ে গুণ হবে, তো এটা মাইনাস 2 দিয়ে গুণ, আচ্ছা মাইনাস 2 ইন্টু এই যে 7 মাইনাস 2x। কেন যে এই গুণটা করলাম না ডিরেক্ট সেটা আমি এখনো বুঝতেছি না, যাই হোক করে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6, আর এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এখন দেখেন এটা কত, 7 দুগুণা 14, তারপরে এটা কত, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে এটা হচ্ছে মাইনাস 2 দুগুণা 4x ইকুয়াল টু হচ্ছে 0। তাইলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন তো, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস হচ্ছে 14 আর 16 6 কত 20, 14 আর 6 কত 20, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাই, এখান থেকে আমরা দেখতে পাই এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x মিডল টার্ম করতেছি প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি হয় ভাইয়া, তাহলে বাকি অঙ্কটা কিভাবে করব, আমি আশা করব যে এখন পর্যন্ত সবাই বুঝে গেছেন যে এখনই যে এটা আসলে কি করতে হবে, কমন নেন এক্স মাইনাস 5 আর মাইনাস 4 যদি কমন নেই তাহলে এখানে চলে আসবে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে হয় x ইকুয়াল টু 4 বা x ইকুয়াল টু 5, এই দুটো হচ্ছে আপনার উত্তর, 4 5 এই দুটো হচ্ছে আপনার উত্তর। আশা করব এই জিনিসগুলো আপনারা বুঝে গেছেন, ঠিক আছে, ক্লিয়ার তো সবাই। তো এই ছিল আজকে ভাইয়ার পক্ষ থেকে আপনাদের জন্য ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস। তো এখন চলেন আমরা একটু রিভিউ করি যে আমাদের এই ক্লাসে আমরা কি কি জানলাম, ঠিক আছে, এই ক্লাসে আমরা কি কি জানলাম সেটা আমরা একটু রিভিউ করি, চলেন। তাহলে রিভিউ যদি করি, প্রথমে দেখেন আমার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন এই ম্যাট্রিক্সটা যখন করলাম তখন আমি ইনভার্স করি না, কিন্তু অনেক সময় হচ্ছে ইনভার্স করে ম্যাট্রিক্সের মান বের করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এই টাইপের অঙ্ক আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এই যে দেখেন এই টাইপের এই যে এইরকম একটা অঙ্ক পরবর্তীতে দেখালাম না, নিজে করতে বললাম না, একদম হুবহু এই অঙ্কটাই। তাহলে এই ধরনের নির্ণয় কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই নির্ণয়গুলো কিভাবে বুঝবেন যে বইয়ের কোন নির্ণয় করতে হবে, বইয়ের উদাহরণের মধ্যে যেগুলো আছে প্লাস হচ্ছে আপনার বইয়ের মধ্যে যেগুলো অনেক বেশি বোর্ডে আসছে সেগুলো প্র্যাকটিস করেন, তাইলেই হবে, ঠিক আছে। তারপরে দেখেন এই যে এই টাইপের একটু যদি অ্যাডভান্স করতে চায় এটা করবে, এটা একসময় বইয়েতে আসছিল, তারপর জিএসটিতে আসছে, এটা এখন ডিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ভাইয়া কিন্তু করাই দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে ইনভার্সের অঙ্ক, ইনভার্সের অঙ্ক ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এমন হইতে পারে ডিরেক্ট ইনভার্স, এই একটা বড় ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স দিয়ে দিবে, তার একটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলবে আপনাকে, তো আপনি আশা করি সেটা এখন করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা, ইনভার্স গুলা শিখে ফেলবেন। তারপরে এই যে ক্রেমারের নিয়ম বা হচ্ছে নির্ণায়কের সাহায্যে সমাধান করো, এই টাইপের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যতগুলো অঙ্ক করছে আলাদাভাবে সমতার অঙ্ক কিন্তু আসে নাই, কিন্তু প্রত্যেকটা অঙ্কের ভিতরেই সমতা ছিল, মানে ম্যাট্রিক্সের সমতা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখেন এই যে নির্ণায়কের মধ্যে আমি কোন ধরনের নির্ণয়গুলো দেখাচ্ছি, যে নির্ণয়গুলোর মধ্যে টেকনিক আছে, খেয়াল করছেন এই যে এগুলো সবগুলো যোগ করে x - 3 বানাইছি, এটা একটা টেকনিক। আগের অঙ্কগুলো আমরা দেখে বুঝছি যে a - b b - c করতে হবে, এটা একটা টেকনিক। তো এই টেকনিক্যাল ম্যাথগুলো মানে যে টেকনিকগুলো অনেক বেশি বড় না, অনেক বেশি লেন্দি না, সেরকম টেকনিক্যাল ম্যাথগুলো আপনার পারতে হবে। এরকম টেকনিক্যাল নির্ণয়গুলো শিখলে আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে, যেগুলো হচ্ছে টেকনিক খাটাইলেই ইজিলি হয়ে যাচ্ছে। তারপরে এই যে দেখেন এটা তো বেসিক, ঠিক আছে, এটা কিন্তু আহামরি কঠিন কোনো কিছু না। এটার জন্য আপনার ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেটা জানতে হবে, কিভাবে একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করতে হয় সেটা জানতে হবে, তাইলেই হবে। তারপরে দেখেন এখানে কি আছে, এই যে ম্যাট্রিক্সের গুণ, প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমি ম্যাট্রিক্সের গুণ করা লাগছে, ম্যাট্রিক্সের গুণ ভেরি 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 ইম্পর্টেন্ট। আবার দেখেন এটার লাস্টের দিকেও ম্যাট্রিক্সের সমতা করতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা কিন্তু শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। আচ্ছা যাই হোক, তারপরে এই যে নির্ণায়কের এই অঙ্ক দেখেন, এটাও কিন্তু টেকনিক্যাল অঙ্ক, এটার সাথে এক্স এটার সাথে ওয়াই গুণ দিয়ে এটার থেকে বিয়োগ করতে হবে, তারপর আবার এখানে 0 থেকে বিয়োগ না দিলে উত্তর মিলতেছে না, এগুলো কিন্তু আমরা খেয়াল করছি। এই যে টেকনিক্যাল অঙ্ক, অঙ্ক কিন্তু ছোট কিন্তু অঙ্কটা টেকনিক্যাল, এই ধরনের অঙ্ক আপনার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো তারপরে এখানে কি আছে, এই অঙ্কটা আমি করি নাই, এটা এসটি হোম টাস্ক দিয়ে দিছি, এটা বাসায় করে ফেলবেন নিজেরা, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে এটা দেখেন সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্সের মধ্যে 4টা প্রকার আসতে পারে, সমঘাতী, অবেদঘাতী, প্রতিসম, লম্ব ম্যাট্রিক্স। তো এই 4টা জিনিস কিন্তু ভাই দেখাই দিছি, এই 4টা জিনিস কিন্তু প্র্যাকটিস করা আপনার দায়িত্ব। তারপরে দেখেন, তারপর হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোথাও না কোথাও আসবে, আমি তো বললামই।
তো যাই হোক, এই ছিল আজকের মতো ভাইয়ার পক্ষ থেকে। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা নিজেরা বই থেকে বুঝতেছেন না যে কোনটা আসলে টেকনিক্যাল ম্যাথ কোনটা না, সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে জানাইতে পারেন। কমেন্টে জানাইলে ভাইয়া হচ্ছে নিজে থেকে বসে আমি হচ্ছে বই থেকে দাগাই দেবো আপনাকে যে এই ম্যাথগুলো একটু টেকনিক্যাল, এই ম্যাথগুলো একটু করে যাও, এই ম্যাথগুলো আসতে পারে, ঠিক আছে? তো ওরকম যদি সাজেশন আপনারা চান আপনারা কমেন্টে জানাইতে পারেন। আর ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবেন। নেক্সট ক্লাস কিন্তু সরলরেখা দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।